সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান এবং প্লাস্টিক সার্জারি অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর শাবনাজ আফরিন। দর্শক, প্রতি মঙ্গলবার রাত ৯টায় চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি আমাদের আলোচনার জন্য তা হলো ত্বকের ক্যান্সার, প্লাস্টিক সার্জারির মাধ্যমে পুনর্গঠন এবং নতুন জীবন। দর্শক, ত্বকের ক্যান্সার কথাটি শুনলেই কিন্তু আমরা ভয় পেয়ে যাই, কিন্তু বর্তমানে আশার আলো হলো প্লাস্টিক এবং রিকনস্ট্রাকটিভ সার্জারির মাধ্যমে ত্বকের ক্যান্সার চিকিৎসার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ত্বক এবং শরীরের গঠন পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে কিন্তু একটি মানুষ ফিরে পেয়েছে তার স্বাভাবিক গঠন, আত্মবিশ্বাস এবং নতুন করে বাঁচার স্বপ্ন। আজকে আলোচনার মাধ্যমে আমরা জানব স্কিন ক্যান্সার চিকিৎসার পাশাপাশি কিভাবে প্লাস্টিক সার্জারির মাধ্যমে পুনর্গঠন সম্ভব, এই ধরনের চিকিৎসা কতটা কার্যকর এবং কিভাবে একজন রোগী ফিরে পেয়েছে তার স্বাভাবিক জীবন। সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন দেশ বরেণ্য প্লাস্টিক সার্জন, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আয়ুব আলী, সাবেক ইউনিট প্রধান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডাক্তার শাবনাজ। চ্যানেল আইকেও ধন্যবাদ। চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্ম তারা রেগুলার আমাদেরকে এই ধরনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। বিশেষ করে আমাকে সিলেক্ট করার জন্য তাদের পুরো টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং দূর-দূরান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা সাধারণ মানুষরা, এবং তাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, স্কিন ক্যান্সার কিংবা ত্বকের ক্যান্সার বর্তমানে বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়েছে। এজন্য স্যার আমার কাছে মনে হয় যে এই বিষয় সম্পর্কে কিন্তু আমাদের একটু সঠিক ধারণা থাকা প্রয়োজন। এজন্যই স্যার আমি আপনার কাছ থেকে একটু প্রথমে জেনে নিব যে ত্বকের ক্যান্সার কি এবং কিভাবে শুরু হয়। জি, ধন্যবাদ ডাক্তার শাবনাজ। আজকে আসলে আমরা আরো একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো এখানে ত্বকের ক্যান্সার বলতে আসলে আমরা তো স্কিন ক্যান্সার বলি বা স্কিন ম্যালিগন্যান্সি, সেটা সবাই এখন আমরা বলে থাকি যে এটা ত্বকের ক্যান্সার। এখন এই ত্বকের ক্যান্সার আপনি শুরুতে ঠিকই বলেছেন যে ত্বকের ক্যান্সার শুনলে কিন্তু একটু আতঙ্ক হয়। কারণ ত্বকের ক্যান্সারটা যদি হয়ে যায়, অর্থাৎ সেটা ত্বক তো বাইরে থাকে, এবং আমরা জানি যে ত্বক মানে স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ দি বডি। এটা আমরা অ্যানাটমিতেও আমরা পড়েছি। এখন এই লার্জেস্ট অর্গানের এই ক্যান্সারটা যে হতে পারে, মানে এমন কোনো জায়গা নেই যে ত্বকের একদম হেড টু টো, মানে যেকোনো জায়গায় এই ত্বকের ক্যান্সারটা হতে পারে। সমস্যাটা হয় এটা যে যখনই এই ত্বকের ক্যান্সারটা হয়, তখন কিন্তু ওই ত্বকটা নষ্ট হয়ে যায়, ওই ত্বকটা ড্যামেজ হয়ে যায়। তখন দেখা যায় যে ওই ত্বক আর ওই যে নরমাল ত্বক থাকে না। এবং আপনি ঠিকই বলেছেন যে আসলে একটা মানুষ যখন এরকম ত্বকগুলো নষ্ট হয়ে যায়, বিশেষ করে সেটা যদি ফেস মানে মুখমণ্ডলে হয়, তাহলে তো সবার সামনে পড়ে। বিশেষ করে নাকেও ক্যান্সার হয়। তো এগুলো তার যে আত্মবিশ্বাস, যেটা আপনি বলেছিলেন যে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে। সুতরাং সেক্ষেত্রে ত্বকের ক্যান্সার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ত্বকের আপনার যে প্রশ্ন ছিল আসলে ত্বকের ক্যান্সার কি? আসলে ক্যান্সার এমনই একটা জিনিস, বাট এটাকে মানে আমরা স্বাভাবিক ভাষায় বলি টিউমার। টিউমার ২ ধরনের হয়। একটা থাকে বেনাইন, একটা থাকে যেটা ম্যালিগন্যান্ট আমরা বলি মেডিকেলের ভাষায়। এখন যদি বেনাইনটা হয় তাহলে সেটা কি? সেটা হলো এরকম একটা টিউমার যেটা আসলে ওই জায়গায় লোকালি থাকে, এবং ওইটার কোনো ম্যালিগন্যান্ট ম্যানিফেস্টেশন হয় না, বা ওইটা ছড়িয়ে অন্য জায়গায় শরীরে যায় না। কিন্তু যখনই আমরা বলি যে টিউমারটা ম্যালিগন্যান্ট হয়ে গেল, মানে বেনাইন থেকে ম্যালিগন্যান্ট বা ম্যালিগন্যান্ট হিসেবেই শুরু হলো, তো সেটা কিন্তু শরীরের যেকোনো জায়গায় আবার ছড়িয়ে যায়। সেটা একটা সমস্যা। মানে স্কিনে হলো, স্কিন থেকে আবার চলে যায়, সেখান থেকে যেমন লিভারে চলে যেতে পারে, লাংসে চলে যেতে পারে, বোনসে চলে যেতে পারে, এবং এটা কিন্তু কিডনি এবং যেকোনো ইন্টারনাল অর্গানে এটা চলে যেতে পারে।
এখন আমরা সাধারণভাবে যে এই টিউমারটা বলি, আসলে টিউমার হলো সেল যে গ্রো করে, সেল গ্রো করার সাথে এটার একটা এমন একটা চেঞ্জ হয়ে যায় সেলের মধ্যে, যে মাইটোসিস হয় সেখানে একটা বিজার মাইটোটিক প্রক্রিয়া শুরু হয় এবং এখানে এইটা একটা আনকন্ট্রোলেবল একটা গ্রোথ শুরু হয়ে যায়। যখন এরকম সেলের এই গ্রোথটা যখন আনকন্ট্রোলেবল হয়, অর্থাৎ যখন ওর নিজের ইচ্ছায় এখন আর এই গ্রো করতে পারে না, মানে আনকন্ট্রোল হয়ে যায়, তখনই কিন্তু আস্তে, আস্তে টিউমার সেল এমনভাবে বৃদ্ধি পেয়ে ওটা একটা টিউমার হয়ে যায় এবং আল্টিমেটলি এটা ২ ভাবেই হতে পারে। একটা বেনাইন টিউমার হতে পারে, মালিগন্যান্ট হতে পারে। সুতরাং টিউমারটা কিন্তু আ এটা একটা আম আ যে সেলগুলোর একটা চেঞ্জ হয়ে যায়। এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যানাপ্লাস্টিক চেঞ্জ। এখন যখনই এই অ্যানাপ্লাস্টিক চেঞ্জ হয়ে যাবে, সেইটাই হবে টিউমার। আল্টিমেটলি এটা মালিগন্যান্ট হতে পারে, বেনাইন হতে পারে। কিন্তু আ যেটা বিষয় সেটা হলো আ যে ক্যান্সারটা আমাদেরকে আতঙ্ক করে, যদি আমরা শুনি যে ক্যান্সার, ক্যান্সার কথাটা হয়তো বাংলা মানে সবাই বুঝে ফেলে। আমরা বলি ম্যালিগন্যান্সি, এইটাই আতঙ্ক করে। সুতরাং এই জিনিসটা বোঝার বিষয় যে আসলে যখন সেলগুলো আনকন্ট্রোলেবল হয়ে যায়, গ্রোথটাকে কন্ট্রোল করা যায় না, তখন এই টিউমার রূপ ধারণ করে। এটাই হলো আল্টিমেটলি যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে রক্তের মাধ্যমে, যে নেচারের গুলো সেগুলোকে আমরা ম্যালিগন্যান্সি বলি অথবা ক্যান্সার বলা হয়। ধন্যবাদ স্যার। স্যার, ত্বকের ক্যান্সার নিয়ে যদি আমরা আলোচনা করি, তো ১ম এই আমার মনে হয় একটু আমাদের জানা দরকার যে কি, কি কারণে এই ধরনের রোগটি ঝুঁকি বাড়াতে পারে অথবা সূর্যালোক ত্বকের ক্যান্সারের জন্য কতটা ক্ষতিকর? হ্যাঁ, এটা সুন্দর একটা প্রশ্ন। আসলে দেখুন আমরা আ কিন্তু একটু মানে আমাদের এই অঞ্চলের, ধরেন এই সাউথ এশিয়া ধরে নেন। এখানে কিন্তু আমরা একটু ডার্ক। আমরা এটা কিন্তু হিসাবে এমনিই বলা যায়। হ্যাঁ, কেউ আছে গায়ের রং একটু কিন্তু আসলে এটা ডার্ক পিপলই বলতে পারেন। আমরা মিডল পর্যায়ে আছি। এখন সাউথ ইস্ট এশিয়ায় এই এথনিক যে গ্রুপটা, এটা কিন্তু এই স্কিন ক্যান্সারের ঝুঁকি একটু কম। এটা বোঝার বিষয়। আমাদের এই দিক থেকে আমরা ভালো। উই আর ফরচুনেট পিপল, আচ্ছা। হ্যাঁ? আমাদের এই এশিয়ান পিপলরা আমরা ফরচুনেট। কিন্তু যদি পিপলরা হয় অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের, তাদের তারা কিন্তু তাদের স্কিনটা থাকে একদম হোয়াইটিশ কালার এবং তাদের এই স্কিন যখন দেখেন তারা কিন্তু বেশিরভাগ সময় যেমন রোদে ওরা পুড়ে মানে রোদ কিন্তু রোদরে আমরা তো বলি আল্ট্রাভায়োলেট রে। এখন আল্ট্রাভায়োলেট রে কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস। এইটা কিন্তু এই স্কিনে একটা চেঞ্জ করে দেয় এবং আল্টিমেটলি এই যে আমরা বললাম যে এর আগে যে মেডিকেলের ভাষায় যে অ্যানাপ্লাস্টিক চেঞ্জ, তো রোদ কিন্তু একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। এই রোদগুলো কিন্তু এটা করতে পারে। সুতরাং আপনি দেখবেন আ রোদ তো এটা এরকম। কিন্তু বার্ন হলেও দেখেন বার্ন হলেও কিন্তু ঐরকম স্কিন ইট মে টার্ন ইনটু ম্যালিগন্যান্সি ইন লং স্ট্যান্ডিং কেসেস। যেমন ধরেন একটা বার্ন হয়ে গেল অনেকদিন, সেটা ভালো করে শুকালো না বা আল্টিমেটলি শুকিয়ে গেল, সেখানে কন্ট্রাকচার হলো, সেখানে আবার কিন্তু একটা আলসার হয়ে গেল। এই আলসার কিন্তু আবার আল্টিমেটলি ইট মে টার্ন ইনটু ম্যালিগন্যান্সি। তাহলে কি? তাহলে অনেকদিন বোঝা ধরে গেল যে থাকে। বার্নের হ্যাঁ, ওই বার্নের যে একটা এফেক্টটা কিন্তু থাকে স্কিনে। তো এইরকম যারা রোদে লং স্ট্যান্ডিং মানে থাকে বা বেশিরভাগ সময় রোদে পড়ে তাদের এই স্কিন ম্যালিগন্যান্সি হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক একই রকম দেখেন যারা রেডিয়েশন নেয়, যারা রেডিয়েশন এটা তো আল্ট্রাভায়োলেট না। মানে আমি বলছি যে আমাদের মেডিকেল আ সেক্টরে যেমন ধরেন এই এক্স-রে, তারপর রেডিয়েশন বা অন্যান্য যে এই ধরনের যেগুলো আছে ইমেজিং, সেগুলোও কিন্তু আ ওখানে কিন্তু একটা রে কাজ করে এবং আল্টিমেটলি ওটাও কিন্তু ওই স্কিনটা টার্ন হতে পারে। অ্যানাপ্লাস্টিক চেঞ্জ হতে পারে। হয়ে এখানেও ম্যালিগন্যান্সি হতে পারে। তাইলে দেখা গেল যে যারা এই রোদে পড়ে বা যারা রেডিয়েশন নেয় বা যাদের শরীরে বার্ন হয়, হ্যাঁ? তারা কিন্তু they are susceptible to develop malignancy শুধু তাই নয়, ধরুন যে কেউর একটা আলসার আছে শরীরে যেকোনো জায়গায়। সেটা হতে পারে লোয়ার লিম্বে, আপার লিম্বে অথবা ফেইসে। এই আলসারটা কিন্তু ১ম ইনিশিয়াল আলসার থাকে। সেটাই কিন্তু আলসারটা চেঞ্জ হতে কোনো এক সময় দেখা যায় ওটা যে ট্রিটমেন্ট ঠিকমতো না করা হয়, এক্সিশন না করে আল্টিমেটলি ইট মে টার্ন ইনটু malignancy আলসার থেকে ক্যান্সার আমরা কিন্তু অনেক সময় শুনে থাকি। আমরা আগেও শুনতাম আলসার ক্যান্সার। মানে আলসারটাই আল্টিমেটলি ক্যান্সার এবং সেই ক্যান্সারটার নাম হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। তো আসলে আচ্ছা। এটা বিভিন্ন ধরনের হতে পারে সেটা আমরা আলোচনা করব। তবে সাধারণত এগুলো কিন্তু ইম্পোর্টেন্ট ফ্যাক্টর।
একটা এথনিক গ্রুপ আমরা বললাম যে আমাদের দেশটা একটু কম ভালনারেবল। যারা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা হোয়াইটিশ পিপল তারা মোর ভালনারেবল। কারণ তাদের ওখানে রোদ একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর, আল্ট্রাভায়োলেট রে। শুধু তাই নয়, এই যে রেডিয়েশনগুলো এটা একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। যখন যেখানে একটা লং স্ট্যান্ডিং যদি কোনো ফ্রিকশন হয়, সেক্ষেত্রেও কিন্তু আল্টিমেটলি ফ্রিকশন থেকে আলসার, আলসার থেকে আবার ক্যান্সার। সুতরাং এগুলো সবগুলোই হলো সাসসেপ্টেবল ফ্যাক্টর। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, কারণ জানার পরে কিন্তু স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে যে কি লক্ষণ দেখা দিলে আমরা বুঝবো যে এটি স্বাভাবিক নাকি ক্যান্সারের সতর্কবার্তা? হ্যাঁ, এটা একটা খুবই সুন্দর প্রশ্ন যে এটা একটা প্রাসঙ্গিক কথা। আসলে আমাদের কিন্তু কিছু গুলো থাকে, যেমন ধরেন আমরা যদি এটা বলি যে কনজেনিটাল কিছু লিশন। এখন এই লিশনের মধ্যে আছে, ১ম এ যদি আমরা বলি সেটা নিভাস। আবার সেটা যদি ছোট থাকে, অনেকে সেটাকে মোল বলে। আবার গ্রামাঞ্চলে বা বিভিন্ন জায়গায় শহরে বলে তিল হয়েছে। এগুলো কিন্তু একটু বড় বা একটু বেশি পিগমেন্টেড হলেই আ আ আবার অনেকগুলো কিন্তু কনজেনিটালি যেগুলো হয়, এগুলো কিন্তু কিছু আছে যে এগুলো হেয়ারি থাকে। আবার অনেকগুলো নন হেয়ারি থাকে। এগুলো আসলে নিবাস। এখন দেখুন, এই, এই নিবেশটাই আপনি দেখুন যদি লং স্ট্যান্ডিং হয়, এটা যদি ২০ বছর, ২৫ বছর, দেখা যায় ৩০ বছর পরে বইপত্রে জার্নালে আসছে যে এটা ৩০ বছর থাকলে দেখা যায় ইট মে টার্ন ইন্টু ম্যালিগন্যান্সি। তাহলে এখন বোঝা গেল যে একটা পিগমেন্টেড লিশন কিন্তু সেটা কিন্তু আল্টিমেটলি এইটা ক্যান্সার হতে পারে। এখন লক্ষণ। আচ্ছা, এরকম যদি লিশনগুলো থাকে, এখন সেই লিশনগুলো কখন আমরা মনে করব যে হ্যাঁ, এটা ক্যান্সারের দিকে যাচ্ছে? একটা লিশন অনেকদিন থেকে আছে। হঠাৎ করে আমরা দেখতে পাই বা রোগী বলতে থাকে, রোগীরা আমাদের কাছে বলেন যে, "এটা কেমন যেন একটু বড় হয়ে যাচ্ছে। এটা কেমন যেন একটু কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা এটা কেমন যেন এখন একটু কেমন এটার থেকে কিছু উজিং", আমরা বলি উজিং বা ওনারা বলেন যে একটু পানির মতো বের হয় অথবা একটু রস বের হচ্ছে। মানে এরকম হয়ে যাচ্ছে। তারপরে কিছু চেঞ্জ হচ্ছে, কিছু ইচিং হচ্ছে। তো এই যে চেঞ্জ গুলো, আমি যে এই চেঞ্জ গুলো বললাম, এর যেকোনো একটা চেঞ্জ যখনই হবে, তখন কিন্তু বুঝতে হবে যে এটা there is something wrong. ওই যে আমি একটা বললাম আগে শুরুতে যে একটা অ্যানাপ্লাস্টিক চেঞ্জ, এটা মেডিকেলের ভাষা। কিন্তু এই অ্যানাপ্লাস্টিক চেঞ্জ তখন হচ্ছে। আল্টিমেটলি কিন্তু ওই নিবাসটা, ওই মোলটা, ওইটাই একটু টার্ন করে। তাহলে এরকম যদি লিশন থাকে, এখন ধরুন যে একটা আলসার। এই আলসারটা অনেকদিন ধরেই আছে কোনো এক জায়গায়। এখন দেখা গেল আলসারটা হঠাৎ করে এটা বড় শুরু হয়ে গেছে। অথবা আলসারের মার্জিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এটা কেমন দেখতে একটা, আমরা মেডিকেলের ভাষায় বলি ইভার্টেড, অথবা অনেকে এটা বলে যে এটা আ বড় হয়ে মার্জিনটা এমন হয়ে যাচ্ছে বাইরের দিকে চলে যাচ্ছে। বাইরের টিস্যুগুলো এটাকে ইনভলভ করছে। তখন কিন্তু এটা একটা আ সুতরাং এটা একটা ইম্পোর্টেন্ট। সুতরাং আরো একটা ইম্পোর্টেন্ট ব্যাপার যে অনেক সময় দেখেন অনেকের যে ফেইসে এগুলো ছোট কতগুলো মোল বা অনেকগুলো আ মা মা যেটা অনেকে তিল বলে বা আমরা বলি যে তিলের মতো আমরা থাকে স্যার। হ্যাঁ, হ্যাঁ, নিবাস। তো এগুলো থাকে। এখন এগুলো যারা বিশেষ করে মেইল পারসন ধরেন, এরা তো সবসময় ওই জায়গাটায় অনেক সময় সেই বেরিয়ে যদি হয়, তাহলে তো যারা শেভ করে, তাহলে কিন্তু ওইখানে ওই জায়গাটা কিন্তু রিপিটেড ট্রমা হয়, ফ্রিকশন হয়। এই যে রিপিটেড ট্রমাটা, এইটা কিন্তু তখন আর ওই ৩০ বছর ওরা বসে থাকা লাগবে না। তখন দেখা যাবে এই রিপিটেড ট্রমাই একটা ইনসাইটিং এজেন্ট এবং এটাই কিন্তু আল্টিমেটলি ইট মে টার্ন ইনটু ম্যালিগন্যান্সি। এটা একটা ইনসাইটিং একটা ফ্যাক্টর। সুতরাং দেখা যাচ্ছে যে যখন আমরা কখন বলবো যে এই ক্যান্সার, এই ধরনের ছোট লিশন গুলো যখন কোনো চেঞ্জ হতে থাকে, যখনই এটা তার কালার পরিবর্তন হয় অথবা এটার থেকে কোনো পানি বা কিছু বের হয়ে যায়, তো তখন কিন্তু আমরা এটাকে বলে থাকি যে এটা চেঞ্জ হচ্ছে বা এটা ম্যালিগন্যান্সির দিকে যাচ্ছে। আর অনেকগুলো আছে কিন্তু সেটা তো বড় হচ্ছে। যেমন স্কিনে একটা লিশন, যেমন ধরেন সেটা তো obvious। এখন যেমন ধরুন একটা আমরা স্কিন ম্যালিগন্যান্সির মধ্যে আমরা ৩ টাকে তো কমন ধরবো। একটা হলো বেসাল সেল কার্সিনোমা, একটা হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা, একটা ম্যালিগন্যান্ট মেলানোমা। এখন ম্যালিগন্যান্ট মেলানোমা আসলে ডেঞ্জারাস। এখন বেসাল সেল, এর মধ্যে বেসাল সেল কার্সিনোমাটা তুলনামূলকভাবে ভালো। কারণ বেসাল সেল কার্সিনোমাটা কিন্তু শুধুমাত্র ওই এলাকায় থাকে যেখানে হয়। যেমন করে বিশেষ করে ফেইসে হয়। সাধারণত আপনারা জানেন বা মানে মেডিকেল ম্যান যারা তারা সবাই জানে যে সাধারণত এই মুখের এই অ্যাঙ্গেল থেকে আমরা এই কানের এই যে ট্রাগাস পর্যন্ত আমরা যে লাইনটা নিই এর উপরে সাধারণত হয়।
এরকম দেখলে কিন্তু আমরা লক্ষণ আমরা বুঝে ফেলি যে এর উপরে আছে সুতরাং এটা একটা বেসাল সেল কার্সিনোমা। এখন এইটা একটা স্বাভাবিক। এখন ধরুন জেনে একেকটা ম্যালিগন্যান্সি কিন্তু একেকটা সিম্পটমস নিয়ে আমাদের কাছে আসে। এখন যেমন ধরেন যে একটা স্কামোস সেল কার্সিনোমা। অনেকদিন থেকে একটা আলসার ছিল। আলসারটা হঠাৎ করে এটা বড় হয়ে যাচ্ছে বা অনেক সময় এর শেপটা অনেকটা কলিফ্লাওয়ার লাইক। একদম বাংলায় আমরা যেগুলো ফুলকপি বলি, ওরকম এটা হয়ে যায়। তখন কিন্তু আমরা বলি যে হ্যাঁ, এইটা কিন্তু পসিবিলিটি অফ ম্যালিগন্যান্সি। যদিও এটা অন্য কোনো আমরা ডায়াগনোসিস এর বিষয়টা আমরা পরে বলব। কিন্তু এইটা তখন সন্দেহ করা হয়। এবং ধরেন মেলানোমা। মেলানোমা সবসময় ইউজুয়ালি এটা পিগমেন্টেড থাকে। মেক্সিমাম গুলোই পিগমেন্টেড। কোনো মেলানোটিক থাকতে পারে যেটা পিগমেন্টেড ছাড়াও ২ একটা হয়। তো এইটা কিন্তু একটা পিগমেন্টেড লিশন যদি আস্তে অনেক বড় হতে থাকে এবং ওই আগে যে সিম্পটম গুলো বলছি এখানে উজিং হয়, ইচিং হয়, কালার চেঞ্জ হয় অথবা বড় হতে থাকে প্রত্যেকটাই তাহলে আমরা বুঝবো যে এখানে একটা ম্যালিগন্যান্ট মেলানোমা হচ্ছে। মেলানোমাটা আসলে আসে মেলানোসাইট নামে একটা স্কিনের সেল থেকে। মেলানোসাইটটা আসলে এটা মেলানিন তৈরি করতে আমাদের স্কিনের যে কালার গুলো এটা কিন্তু ওই মেলানিনের মাধ্যমেই এটা হয়। সুতরাং এই সেল থেকে যখন এই ধরনের ক্যান্সার গ্রো করে তখন ম্যালিগন্যান্ট মেলানোমা এবং এই ৩ টা আমি যেগুলো বললাম এগুলো একটু কমন আসলে ম্যালিগন্যান্সি। এছাড়াও কিছু থাকে যেমন ধরেন লিম্ফ নোড বা এই ধরনের যে ইগুলা থাকে সেগুলা আসলে লিম্ফ নোড থেকে যখন হবে সেটা কিউটেনিয়াস লিম্ফোমা। কিউটেনিয়াস লিম্ফোমা আমরা বলি এটা কিন্তু অত কমন না। কিন্তু এটাও হতে পারে। আরেকটা হতে পারে যেমন ধরেন হেমানজিওসার্কোমা, হেমানজিওমা থেকে এটা হতে পারে কম কমন। আরেকটা যেমন হতে পারে ক্যাপোসিস সার্কোমা একটা আছে। আমাদের দেশে এটা কম কিন্তু আফ্রিকান দেশগুলোতে হয়। তো এগুলো কিন্তু একটু আনকমন যেগুলো পরে বললাম। তো আমাদের ওই ৩ টাই মানে ম্যালিগন্যান্ট লিশন এগুলো কিন্তু প্রত্যেকটাই ওর নিজস্ব কিছু ক্রাইটেরিয়া থাকে। ওই ক্রাইটেরিয়া দেখলে কিছুটা বোঝা যাবে যে হ্যাঁ, এটা এই ধরনের ম্যালিগন্যান্সি। আমি যে সিম্পটম গুলা ইতিমধ্যে বলে ফেললাম সেগুলো দিয়ে কিছু আইডিয়া করা যায়। কিন্তু এগুলো পরে আমরা সিওর হতে হবে জিনিসটা। আচ্ছা স্যার। পরবর্তীতে স্যার যখন রোগীরা আপনাদের কাছে আসবেন বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা এবং সামনে আরো হয়তোবা অনেক কিছু করে হয়তোবা তখন আপনারা ডায়াগনোসিস করেন। আচ্ছা ধন্যবাদ স্যার। স্যার অনেক সময় দেখা যায় যে ক্যান্সারের যে লড়াই আমি এটা বলব। তো অনেক সময় অস্ত্রোপচার কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ হয়ে দাঁড়ায় এবং এসব অস্ত্রোপচারের পরে দেখা যায় যে শরীরের একটা আকৃতি কিংবা একটা ক্ষত দৃশ্যমান হয়। তো এখানেই আমার মনে হয় যে প্লাস্টিক সার্জারির ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো স্যার আসলে এখানে প্লাস্টিক সার্জারির ভূমিকাটা কি? এবং এর আসলে বিশেষত্বটা কি স্যার? আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। হ্যাঁ, শাবনাজ এটা তো এই প্রশ্ন মানে এটা তো আমাদের একটা প্রাসঙ্গিক কথা যে আসলে এ এই ধরনের যখন একটা ক্যান্সার নিয়ে আসে একটা রোগী, তখন কিন্তু সে চাচ্ছে বা সে চাইবেই যে আমার আগের মতো মানে টিস্যুটা আগের মতো আসবে কিনা বা হবে কিনা এই ধরনের একটা তাদের তো কিন্তু কথা থাকেই। কারণ একটা যখনই একটা এই ধরনের ক্যান্সার হয় স্কিনে তখন স্বাভাবিকভাবে আমরা যখন আ এটা আমরা সিওর হয়ে যাই, আমরা তো সিওর হওয়ার কতগুলো আমাদের পদ্ধতি আছে। আমরা সিওর হয়ে গেলাম। সিওর হওয়ার পরে আমরা কিন্তু আ সেটাকে আ এই 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 যে এই চিকিৎসাটাই হলো মেইন। এখন এর আগে কিছু চিকিৎসা আছে। মানে সিওর যখন হয়ে যায় তখন কিন্তু কিছু চিকিৎসা আছে যেমন ধরেন অন্যান্য সেক্টরে অনেকেই করে থাকেন বা আমাদের ডার্মাটোলজিস্টরা অনেক সময় করেন। যেমন ক্রায়োথেরাপি, লিকুইড নাইট্রোজেন দেন অথবা অনেক সময় কিউরেটেজ এটাও একটা চিকিৎসা আছে। এর আগে একটা কি ক্রিম ইমিকুইনট এরকম একটা আ ক্রিম পাওয়া যেত। এটা দিয়েও ওনারা অনেক সময় করে। অনেক সময় লেজার থেরাপিও একটা চিকিৎসা আছে। এগুলো আসলে পার্শিয়ালি এটা সাবসাইড হয়। এটা ঠিক। মানে কিছুদিন হয়তো থেমে যায়। এখন এইগুলো কিন্তু সব ক্যান্সারে যে কাজ করে তা না। এগুলো মেইনলি বেসাল সেল কার্সিনোমা এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা যখন শুরু হয় তখন এটা অনেকে বলে। তবে এখন এটা অ্যাকসেপ্টেড না। তবে বেসাল সেল কার্সিনোমায় অনেক সময় এই ধরনের চিকিৎসাগুলো দেওয়া হয়। এটা হলো মা কিছুটা আরকি মাইল্ড মডারেট ইনভেসিভ। কিন্তু যখন আমাদের কাছে রোগীটা আসে যখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটা ক্যান্সার হয়ে আমরা সিওর হয়ে যাই যেটা ডায়াগনোসিস হয়ে গেল এটা ক্যান্সার। তখন কিন্তু আমাদের এই প্রশ্নটা আসবে যে এটাকে পুরোটাকেই আমাকে কিউরেটিভ এক্সিশন করতে হবে। সেক্ষেত্রে আপনি যে কথাটা বললেন, সেক্ষেত্রে বলা যায় এই ক্ষেত্রে কিন্তু ধরেন এই যে বেসাল সেল কার্সিনোমা আমি বললাম,
আমি স্কোয়ামাস সেল কার্সিনোমা বললাম, আমি ম্যালিগন্যান্ট মেলানোমা বললাম, এই ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে কিছু তারতম্য আছে। মানে আমাদের এক্সিশনের ক্ষেত্রে। আমরা যদি বেসাল সেল কার্সিনোমা থাকে তাহলে আমরা ১ সেন্টিমিটার নিয়ে অ্যাম এক্সিশন করলেই সেটা কিন্তু কিউর হবে। আমরা কিউরটা কিভাবে করি? প্লাস্টিক সার্জন সবসময়ই কিন্তু একটা মাইক্রোস্কোপ ইউজ করেই এটা করে। সুতরাং এটা দেখে দেখেই করা হয় এবং টিস্যু নরমাল টিস্যু এবং আ বা ম্যালিগন্যান্ট টিস্যু এটা কিন্তু ওখানে এম আ ম্যাম যেটা মাইক্রোস্কোপ বা আমরা লুপ ইউজ করি, লুপে কিন্তু এটা দেখা যায় এবং বুঝা যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিউরেটিভ এক্সিশন নিয়েই আমরা করি। কোনো ক্ষেত্রে যদি বাই চান্স এটা না হয় তাহলে এইটা তো আমরা বায়োপসি করি। মার্জিন ক্লিয়ার হইল কিনা সেটা আমরা দেখি। তবে সেইসব ক্ষেত্রগুলোতে আমাদের পরবর্তী ধাপে চিকিৎসা আছে। কিন্তু ১ম এই কিন্তু আমাদেরকে মেইন আইডিয়াটা হলো এটা যে আমাকে ৩ টা বিষয় গুরুত্ব নিতে হবে। একটা হলো এটাকে কিউর করতে হবে। কিউরেটিভ এক্সিশন করতে হবে নাম্বার 1। নাম্বার 2 হলো যে জায়গাটা আমরা এক্সিশন করব, সেই জায়গাটা তো একটা টিস্যু ডিফেক্ট হবে। আমরা বলি সফট টিস্যু ডিফেক্ট। এখন আমাদের সাধারণরা বোঝার জন্য ওটা একটা গর্ত হয়ে যায়। তো সেই জায়গাটা কাভার করার জন্য সাইড থেকে লোকাল টিস্যু যদি ইজ এভেইলেবল, যদি হেলথি টিস্যু হয়, দেন আমরা ওটাকে আমাদের প্লাস্টিক সার্জারির হতে পারে সেটা রম্বয়েড ফ্লাপ বা ফ্লাপের মাধ্যমে অথবা হতে পারে রোটেশন ফ্লাপ দিয়ে আমরা কাভার করে দেই। সুতরাং এটা একটা ইম্পোর্টেন্ট ওয়ান। ১ম এ হলো এক্সিশন কিউরেটিভ হতে হবে। দ্বিতীয় হলো যে ওই সফট টিস্যু ডিফেক্টটাকে কাভার করতে হবে একটা প্লাস্টিক সার্জারির মাধ্যমে প্রসিডিউর মানে ফ্লাপ কাভারেজ। তৃতীয় আমাকে দেখতে হবে যে এই যে ক্যান্সারটা এটা কোন জায়গায় আছে? সেখানে যদি ফেইসে হয় তাহলে আমাদের কিন্তু একটা অ্যাস্থেটিক ব্যাপার থাকে। ওইটা লক্ষ্য করতে হবে যে অ্যাস্থেটিক্যালি তার এইটা। কারণ এটা রুগীটা বসে যাবে। প্লাস্টিক সার্জনের কাছে আসেই ওইজন্য। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা ইম্পোর্টেন্ট। এবং লাস্টে বাট নট দ্য লিস্ট সেটা হলো যে কোনো এক সময় যদি যেমন ধরুন আপনার হিলে অনেক সময় ক্যান্সার হলো একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা হিল। এখন হিল প্যাড তো আমরা ওটাকে এক্সিশন করে ফেলবো। তাহলে এখন এক্সিশন করলে তো আমাকে খেয়াল রাখতে হবে এই লোকটাকে তো ফাংশনাল করে দিতে হবে। সে তো হাঁটতে হবে। সুতরাং তাকে এমন একটা সফট প্যাডেড টিস্যু আমরা ওখানে ওই সেখানে লোকাল টিস্যু থাকলে লোকাল টিস্যু দিয়া বা যে লোকাল টিস্যু না থাকলে মাইক্রোভাস্কুলার ফ্রি টিস্যু ট্রান্সফার করে ওখানে আমরা সফট টিস্যু প্যাড যেমন অ্যান্টেরোল্যাটারাল থাই ফ্লাপ এটা আমরা করি। সেখানে দিয়ে আমরা আল্টিমেটলি ওই হিলটাকে কভার করে দেব যাতে সে আবার পরে হাঁটতে পারে। সুতরাং এখানে কিন্তু আপনি একটা ইম্পোর্টেন্ট ব্যাপার বলছেন যে প্লাস্টিক সার্জারির গুরুত্বটা কোথায়? গুরুত্বটা হলো যে এই সফট টিস্যু ডিফেক্টটা তো ইম্পোর্টেন্ট। এটা তো করতে হবে। আবার অ্যাস্থেটিক ব্যাপারটাও আমাদের দেখতে হবে যে তার একটা সৌন্দর্যের ব্যাপার আছে ফেইসে যদি হয়। এখন হিলে যদি হয় বা হাতে হয়, আঙ্গুলে হয়, সেখানে আমাদের দেখতে হবে যে যেই পার্টস গুলো সেটা কিন্তু ফাংশনাল। সেটাকে তাকে ফাংশনাল করে দিতে হবে। সে সে যেন হাঁটতে পারে অথবা হাতে হলে হাত দিয়ে যেন কাজ-টাজ করতে পারে সেইভাবে তাকে টিস্যু দিতে হবে। সুতরাং এই বিষয়টাগুলো প্লাস্টিক সার্জারিতে এটা সম্ভব। পসিবিলিটি আছে এবং সেইজন্যই অনেক সময় অন্য ডিপার্টমেন্ট থেকে অনেক সময় প্লাস্টিক সার্জারিতে রেফার করে। আজকাল রোগীরাও কিন্তু অনেক সচেতন এবং তারা বুঝে ফেলে এবং তারা কিন্তু সরাসরি অনেক সময় সৌন্দর্য চিন্তা করে। বিশেষ করে ফেইসে হলে আমাদের প্লাস্টিক সার্জারিতে এনারা আসেন। এইটা পাওয়ার জন্য। আমি যে ৩ টা বিষয় আমি বললাম, এটা প্লাস্টিক সার্জারির একটা বিশেষত্ব। ধন্যবাদ স্যার। স্যার ত্বকের ক্যান্সার হওয়ার পর ক্যান্সার আক্রান্ত স্থানটা অপসারণের পর ওই জায়গাটা পুনর্গঠন কি প্লাস্টিক সার্জারির মাধ্যমে কি করা সম্ভব কিনা? যদি আমরা বিশেষত যদি বলি যে মুখের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে যেটি অনেক দৃশ্যমান থাকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার প্রশ্নটা হলো এইটা যে এখন ধরুন মানে এইটা আমরা উদাহরণস্বরূপ বললে বোঝা যাবে। যেমন ধরুন নাকে একটা ক্যান্সার হলো। এখন নাকের এই এলার এখানে আমরা বলি এইটা এলা, আমি হাত দিয়ে দেখাচ্ছি। এখন এলায় যদি ক্যান্সার হয় তা আমাদের এলাটা তো ফেলে দিতে হবে। এখন আমাদের একটা এলা তাইলে তৈরি করে দিতে হবে। তাহলে এটা প্লাস্টিক সার্জারিতে এইটা আপনি যেটা বলছেন হ্যাঁ, এটা প্লাস্টিক সার্জারি পসিবল। কেমন করে পসিবল? আমরা কিন্তু ফেইসে যখন এক্সিশন করি, আমরা এই লোকাল ফেসিয়াল টিস্যু দিয়েই আমরা চেষ্টা করব। কারণ লোকাল টিস্যু লোকালের সাথে ম্যাচ হয়। আমি যদি এখন পা থেকে আনতে যাই সেটা কিন্তু ম্যাচ হয় না। সেইজন্য আমরা চেষ্টা করি। এখন দেখুন এই যে কতগুলা প্লাস্টিক সার্জিক্যাল প্রসিডিউর আছে। যেমন ধরেন এই ফোরহেড আছে। আল্লাহ তাআলা এখানে অনেক টিস্যু দিয়েছে। এই টিস্যু থেকে এই যে এখন চুলের কাছে এখানে কিছু টিস্যু। সেই টিস্যুগুলো আমরা কিন্তু এইটাকে রোটেশন করে
হ্যাঁ? আমরা 180 ডিগ্রি রোটেশন করে আমরা বলি ফোরহেড ফ্লাপ। সে ফোরহেড ফ্লাপটা এনে আমরা এই নেজাল ইয়েটা রিকনস্ট্রাকশন করি। এখন যদি এটা মুখে হয় বা এইখানে হয়, চিনে হয়, সেখানেও আমরা এই ডেল্টোপেক্টোরাল ফ্লাপ অর্থাৎ চেস্ট থেকে এনে এটা করা যায়। হ্যাঁ? সেটা 2 স্টেজ বা 3 স্টেজ অপারেশন। এখন কথা হলো এটা যে আসলে এটা প্লাস্টিক সার্জারির মাধ্যমে এই আপনার ফেইসের যেকোনো জায়গায় যেকোনো ক্যান্সার হলেই কিন্তু এইটা প্লাস্টিক সার্জারির প্রসিডিউর এর মাধ্যমে এটা এক্সিশন করাও সম্ভব এবং রিকনস্ট্রাকশন করাও সম্ভব এবং সেটাই হচ্ছে। ফেস রিকনস্ট্রাকশন এ প্লাস্টিক সার্জারির একটা অনবদ্য ভূমিকা। তার কারণ হলো এই ফ্লাপ গুলো মানে এখন তো ভেরিয়াস টাইপ অফ ফ্লাপ এখন পাওয়া যায়। মানে we have so many armamentarium মানে ফ্লাপস এর ক্ষেত্রে so many various type of ফ্লাপ। কিছু নাম যেমন রম্বয়েড ফ্লাপ, রোটেশন ফ্লাপ, ডুফোরমেন্টাল ফ্লাপ এরকম অনেক ধরনের ফ্লাপ পাওয়া যায়। কিন্তু কোনো ক্ষেত্রে এখন আপনি যদি এইভাবে বলেন যে হ্যাঁ, একটা লিপে একটা ক্যান্সার হলো। অনেকখানি লিপ কাটা গেল। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফেসিয়াল টিস্যু দিয়ে অনেক সময় কাভার করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা অন্য জায়গার থেকে টিস্যু এনে যেমন ধরেন এই যে আমরা বলি হাতের টিস্যু, রেডিয়াল ফোরাম ফ্লাপ। সেখান থেকে সেই রেডিয়াল ফোরাম ফ্লাপে রেডিয়াল আর্টারি সহ ওটা আমরা আর্টারি থেকে কেটে আমরা নিয়ে আসি। এনে এই জায়গাটা পুরো এক্সিশন করে এখানে ফেসিয়াল আর্টারিজ, ওই ফেসিয়াল আর্টারির সাথে রেডিয়াল আর্টারি এবং ওই যে ফেসিয়াল ভেইন এবং রেডিয়াল ভেইন গুলোর সাথে কম্বিনেশন করে দেওয়া ভেনাস ড্রেনেজটা যাতে ঠিকমতো হয় এবং এই টিস্যুটা যাতে আর্টারি হয় সেজন্য মাইক্রোস্কোপ ইউজ করে অথবা লুপের মাধ্যমে এটা করা সম্ভব। সুতরাং এটা নির্ভর করে ওই লোকাল স্থানটা এক্সামিন করে আমাকে দেখতে হবে। আমাকে আগে যাঞ্চ করতে হবে, আমাকে অ্যাসেস করতে হবে। অ্যাসেস করে আমাকে সঠিক ডিসিশনটা নিয়ে তারপরে করতে হবে। সুতরাং সব ক্ষেত্রেই কিন্তু লোকাল টিস্যু দিয়ে করা সম্ভব না। তবে যদি লোকাল টিস্যু এভেইলেবল থাকে সেটা বেটার। এতে কোনো সন্দেহ নাই। লোকাল টিস্যু না থাকলে হাতের যে রেডিয়াল ফোরাম ফ্লাপ আমরা বলি, এইটা আবার স্কিন ফেসিয়াল স্কিনের সাথে এটা ম্যাচ হয়। সুতরাং এইটা আমরা সেকেন্ড চয়েস। এবং এটা আরো একটা কারণে দেওয়া হয়। কারণ পরবর্তীতে কিন্তু রেডিওথেরাপি বা এই সমস্ত দিলে এখানে দিতে হবে। সেইজন্য এই টিস্যুটা মানে রেডিয়াল ফোরাম ফ্লাপের যে স্কিনটা এটা রেডিওথেরাপি এটা নিতে পারে। এটার সেইরকম কোয়ালিটি আছে। আছে বলেই আমরা ওখান থেকে এটা আমরা নিয়ে এটা করা যায়। এটা পসিবল। সুতরাং ধন্যবাদ আপনার প্রশ্নের স্যার। উত্তরে এটা বলা যায় যে এটা সুন্দরভাবে এক্সিশন করে প্লাস্টিক সার্জারির মাধ্যমে এটাকে পুনর্গঠন আ সম্ভব। সেইজন্যই আপনি ১ম এই বলেছেন যে হ্যাঁ, এইটা প্লাস্টিক সার্জারির মাধ্যমে পুনর্গঠন এবং উনি একটা আত্মবিশ্বাস পাবে এবং একটা নতুন জীবন সে কিন্তু তখন পেয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার এই ধরনের সার্জারি গুলো করার পর কিন্তু রোগী এবং রোগীর পরিবারের মনে একটি স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসে যে এই প্রক্রিয়াটি কতটা দীর্ঘ কিংবা তারা কতদিন লাগবে তাদের ঠিক হয়ে যেতে পুরোটা সময়? হ্যাঁ, এই প্রশ্নটা আসে যে এই প্রশ্নটা যেটা করল মানে টিস্যু আমরা একটা নতুন লোকাল ফ্লাপ হোক বা ডিসট্যান্ট ফ্লাপ এনে বা মাইক্রোভাস্কুলার টিস্যু ফ্রি টিস্যু ট্রান্সফার আমরা যেটাই করি। এখন এটা করার পরে এইটা সাস্টেইনেবল কিনা সেটা। এইটা একদম সাস্টেইনেবল। তার কারণ হলো এইটা তো তার বডির টিস্যু। এটা কিন্তু অন্য কেউ টিস্যু না। সুতরাং এই টিস্যুটা তার সাথে ম্যাচ হয়ে বলেই আমরা উনার টিস্যু দিয়েই এটা করি। যেমন ধরেন অর্গান ট্রান্সপ্লান্ট করে সেটা কিন্তু অন্যের বডি থেকে আনা হয়। তখন কিন্তু ম্যাচের একটা প্রশ্ন থাকে। তখন সেটা অনেক সময় দেখা যায় যে ই মানে ব্যা ব্যা এটা থেরাপি ওই ধরনের ইমিউন থেরাপি বা যেটা আমরা ড্রাগ গুলো দেই অ্যান্টি ইমিউন থেরাপি সেটা কিন্তু দিতে হয়। এই ক্ষেত্রে কিন্তু সেটার কোনো প্রয়োজন হয় না। সুতরাং এটা একটা ভালো এই টিস্যু নিজের টিস্যু দিয়ে এটা করা যায়। নাম্বার 1 নাম্বার 2 হলো যে আপনার এই উনারা আবার জানতে চান যে এইটা আবার পরবর্তীতে হওয়ার সম্ভাবনা আছে কিনা ওই জায়গায়। এখন এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়, আমি যখন এটা এক্সিশন টা করলাম, আমি কিন্তু দেখে করলাম, এটা কিউরেটিভ করলাম। এবং আমরা কিন্তু এই টিস্যুটাকে আমরা হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো। হিস্টোপ্যাথোলজি বলে দেবে যে হ্যাঁ, মার্জিন গুলো ক্লিয়ার আছে। ঠিক আছে? মার্জিনটা ক্লিয়ার আছে এবং এর ডিপ মার্জিন, ল্যাটারাল মার্জিন, মিডিয়াল মার্জিন আমরা যেরকম বলি বা নিচের মার্জিন, আপার মার্জিন, লোয়ার মার্জিন বলি। এগুলো লিখে দিই এবং ইন্ডিকেট করে দিই। আমরা সুসার ম্যাটেরিয়াল দিয়ে বুঝিয়ে দিই হিস্টোপ্যাথোলজিস্ট সাহেবকে যে উনি যেন বুঝতে পারে এবং মার্জিন গুলো যে ক্লিয়ার সবগুলো আছে কিনা সেটা আমরা দেখে নিই। যখন আমরা মার্জিন দেখলাম যে এটা ক্লিয়ার,
তখন কিন্তু আমরা ওই পেশেন্টটাকে অ্যাসিওর করতে পারি। তাকে নিশ্চয়তা দিতে পারি যে, "না, আপনার শরীরে আর কোনো ক্যান্সার নেই। এখন এই জায়গাটায় আর ক্যান্সার হবে না।" হ্যাঁ, ক্যান্সার হতে পারে অন্য শরীরে অন্য জায়গায় তো হলেই হতে পারে। কিন্তু এই জায়গায় হওয়ার আর পসিবিলিটি সাধারণত থাকার কথা নয়। এবং এইটা আমরা ওই টিস্যুগুলো সিলেক্ট করি, যেমন ফেইসের বেলায় আমরা রেডিয়াল ফোরাম ফ্লাপ দেই। সেটা কিন্তু রেডিওথেরাপির জন্য। সুতরাং এরপরে এগুলো আবার দেওয়া হয়। আমরা কিন্তু এরকম অপারেশন করার পরে আবার কিন্তু অনকোলজিস্টের কাছে পাঠিয়ে দিই। তাদের কাছ থেকে একটা সাজেশন নেওয়া হয়। তারা যদি প্রয়োজন মনে করেন যে রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিতে হবে, তাহলে উনারা দেন। এবং আমরা কিন্তু এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যখন এটা ইকুইভোকাল বা এমন কোনো একটা মানে টিউমারটা বড় হয়ে গেছে বা বড় ধরনের, আমরা যখন এটা অ্যাসেস করি যে শরীরের মধ্যে অন্য কোথাও আছে কিনা, আমরা কিন্তু একটা এমডিটি করি। এমডিটি বোর্ড এটাকে বলি। একটা মাল্টিডিসিপ্লিনারি বোর্ড থাকে। সেখানে একজন সার্জন থাকবে, প্লাস্টিক সার্জন, সেখানে একজন জেনারেল সার্জন থাকে, সেখানে একজন আপনার রেডিওথেরাপি বা অনকোলজিস্ট থাকেন, সেটা ইমেজিং স্পেশালিস্ট যারা ওনারাও থাকেন, যেটা ইমেজ করে দিতে হবে। সুতরাং এটা কিন্তু একটা মাল্টিডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচে আমরা আগাই। তো সুতরাং এটা ইম্পোর্টেন্ট। এটা করে তারপরে আমরা আ ওই ডেফিনিট সার্জারিতে যাই। সার্জারির পরে রিকনস্ট্রাকশন এর ক্ষেত্রে তো আমি বললাম যে প্লাস্টিক সার্জারির একটা অনবদ্য ভূমিকা আছে এবং সেটা সঠিকভাবে করলে অবশ্যই এটা সাস্টেইনেবল এবং পেশেন্টকে এটা আশ্বস্ত করা সম্ভব। স্যার এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করব। সেটা হচ্ছে স্যার, স্কিন ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? এবং আপনি কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেন? দেখুন, স্কিন ক্যান্সারের যে বড় চ্যালেঞ্জটা, আ এইটা কিন্তু আপনি দেখুন, আম এইটাই এইটাই ঘুরে ফিরে কিন্তু আমাদের এই কথাটাই আসে। কারণ হলো স্কিন যখন আমরা চিকিৎসা করব, স্কিনের এই যে malignancy টা এটা কিন্তু যেকোনো জায়গায় হতে পারে। এটা আপনার লোয়ার লিম্বে হতে পারে, আপার লিম্বে হতে পারে, এইটা ফেসে হতে পারে, জেনিটালিয়ায় হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু স্কিন ম্যালিগন্যান্সি হলেই এইটা যে বা বা বিষয়টা আমাদের চ্যালেঞ্জ আ হবে সেটা হলো যে এইটা কোন জায়গাটায় আছে। এখন যদি ধরুন একটা লিপে একটা ক্যান্সার হয়, তাহলে কিন্তু আমাদের জন্য মানে প্লাস্টিক সার্জারির জন্য এটা একটু চ্যালেঞ্জ। কারণ লিপটাকে তারা তো ওই রোগী আমাদেরকে লিপের মতোই চাইবেন। তাই না? সুতরাং ওই লিপটা যে গঠন করা এইটা একটা প্রক্রিয়া। যেমন ধরুন আমাদের কিছু প্রসিডিউর আছে প্লাস্টিক সার্জারিতে। এই চ্যালেঞ্জটা কিভাবে আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে এটা মোকাবেলা করি? সেটা হলো যে 1/3 যদি লিপ চলেও যায় তাহলে কিন্তু আমরা পাশের টিস্যু দিয়ে এই লিপটাকে পুনর্গঠন করা সম্ভব। এটা আমাদের রিসেন্ট জার্নাল বা বইপত্রে আছে। কিন্তু যদি পুরা লিপটা চলে মানে অর্ধেকের বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। এখন কতগুলো আছে যেমন ধরেন প্রায় কোনো বা জার্নালে আসছে যে প্রায় 2/3 ও যদি চলে যায়, আমরা একটা আ কেরাপেনজিক ফ্লাপ করে মানে এটা ফেইসে এটা প্লাস্টিক সার্জারি প্রসিডিউর সেটা করে কিন্তু পুরা আবার লিপটা তৈরি করে দেওয়া যায়। এটা সম্ভব। সেটা হতে পারে আপার লিপ বা আম লোয়ার লিপ। এখন মনে করেন আপার লিপে যদি এরকম সমস্যা হয়, আপার লিপ কেটে দিয়ে আবার লোয়ার লিপ থেকে টিস্যু নিয়ে আবার আপার লিপে পুনর্গঠন করা যায়। এটা কিন্তু প্লাস্টিক সার্জারি প্রসিডিউর, এটা অ্যাবে ফ্লাপ আমরা বলি। এটা করা যায়। সুতরাং এইখানে কিন্তু আমরা প্লাস্টিক সার্জিক্যাল প্রসিডিউর গুলো আমরা জানি বলে এই চ্যালেঞ্জটা আমরা নেই। কিন্তু যদি এমন হয়, আমরা চ্যালেঞ্জটা ফেস করি তখন, যখন ক্যান্সারটা হয়ে গেল কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে দেখলাম যে এইটা কিন্তু ইন্টারনাল অর্গানে ছড়িয়ে গেছে। যেমন লিভারে গেছে অথবা অন্য কোনো অর্গানে যায়। তখন কিন্তু এটা চ্যালেঞ্জ হয়। সুতরাং চ্যালেঞ্জটা যেটা হয় সেটা অনেকটা নির্ভর করে ওই রোগী কখন আমাদের কাছে আসে। এখন রোগীগুলো যদি একটু অ্যাডভান্স করে নিয়ে আসে, তাহলে সেটা আমাদের জন্য একটু মানে ম্যানেজ করা প্রবলেম হয়ে যায়। কারণ ওই ক্ষেত্রে আমরা রিকনস্ট্রাকশন করলেও সে তো 100% কিউর হলো না। এই ক্ষেত্রে কিন্তু রেডিওথেরাপি, কেমোথেরাপি সেই ক্ষেত্রে দেওয়া যায়। তবে কোনো ক্ষেত্রে আমরা এই টিউমার বোর্ডটা এটা করি, আমি আগেও বলেছি। তার কারণ এটার থেকে আমরা যাচ করি যে আসলে আমরা ওই ধরনের বড় সার্জারিতে যাবো কিনা। হ্যাঁ? অনেক সময় বলে কমান্ডো সার্জারি। তো এই কমান্ডো সার্জারিতে আমাদের গেলে তো সেটা গেলে কিন্তু অবশ্যই আমাদের সিওর হতে হবে যে তার এই ক্যান্সারটা শরীরের অন্য জায়গায় ছড়িয়ে যায়নি বা লিভারে যায়নি, বোনসে নাই, এটা আমরা সিওর করি। কিভাবে করি? আমরা সিটি স্ক্যান করি, আমরা এমআরআই করি, আমরা অনেক সময় ভিতরের অর্গানে সিটি গাইডেড এফএনএসি করি। মানে এগুলো করে আমরা সিওর হয়ে যাই। সিওর হলেই কিন্তু এটা করা সম্ভব। সুতরাং চ্যালেঞ্জটা হলো এইটা,
যখন কোনো ক্রিটিক্যাল অর্গান আমাদের ক্যান্সারে এফেক্ট হয়, সেটা কিন্তু প্লাস্টিক সার্জারির জন্য কিছুটা চ্যালেঞ্জ। যেমন ধরেন একটা নাক যদি ক্যান্সার হয়ে যায়, সেই নাক আবার পুনর্গঠন করা, সেটা প্লাস্টিক সার্জারির জন্য এটা সম্ভব। লিপেও এটা করা সম্ভব। ইভেন যে ইয়ার সেখানে করা সম্ভব। চীনে হলেও সেটা করা সম্ভব। চিকে হলেও সেটা করা সম্ভব। সেইটা সমস্যা না। সমস্যা আমাদের মেইন চ্যালেঞ্জটা হয়ে যায় যখন রোগীটা অ্যাডভান্স নিয়ে আসে। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এটার উত্তর হবে যে অ্যাডভান্স যখন আসবে তখন এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়। সেইটাকে ট্রিটমেন্ট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তার কারণ সেটা তো রক্তের মধ্যে ছড়িয়ে গেছে অথবা শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের খুব সতর্কতা থাকতে হবে। সেক্ষেত্রে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এ আমাদের আগাতে হবে। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার ক্যান্সারের চিকিৎসা জানার পর স্যার গুরুত্বপূর্ণ হলো যে প্রতিরোধটা জানা আমাদের দরকার যে প্রতিরোধ কিভাবে আমরা করতে পারি? আচ্ছা দেখুন, আসলে এই যে ক্যান্সারগুলো হচ্ছে, এগুলা কিন্তু প্রতিরোধ। এখন ধরুন কিছু তাইলে আমাদের ইনসাইটিং এজেন্টগুলো জানতে হবে যে কি কারণে এই ক্যান্সারগুলো হয়। যেমন ধরুন একটা ইনসাইটিং একটা ফ্যাক্টর যেমন আর্সেনিক। যে সমস্ত এলাকায় আর্সেনিক মানে ধরেন আগে যে টিউবওয়েল গুলো ছিল, অনেক সময় আর্সেনিক হতো, তাই না? তো আর্সেনিক গুলো হুম, খেলেই কিন্তু এটা স্কিনে দেখা দিত এবং ওই আর্সেনিকোসিস নামে একটা ডিজিজ। তো সেটা হলে সেটা কিন্তু ওখানে ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে। সুতরাং এক্ষেত্রে দেখুন, প্রত্যেকটা কিন্তু আমাদের যে এই যে আপনি যেটা প্রিভেনশন বললেন সেটা নির্ভর করতেছে যে মানে একেকটা ক্যান্সার একেক রকমের প্রিভেনশন। তো এখন যদি আর্সেনিকোসিস এটাকে মানে আমরা জানি যেহেতু সুতরাং এটা ওইখানের ওই এলাকার ওই টিউবওয়েলের ওই পানি খাওয়া বন্ধ করতে হবে যেখানে আর্সেনিক আছে। আচ্ছা, দ্বিতীয় একটা পয়েন্টে আসেন। যেমন ধরেন একটা মানুষ বেটেল নাট বা এই যে পান বা সুপারি বেটেল, যেটা। হ্যাঁ, সুপারি খায়। মানে এগুলো কিন্তু কি হয় মুখের মধ্যে এটা খেতে কোনো এক সময় কিন্তু এটা একটা আলসার তৈরি হয়। আলসার করে একটা ঘা হয়ে যায়। সুতরাং এই যে পান খাওয়া এটা তো খায় মানুষের এটা কিন্তু একটু অনেক সময় কিছুটা মাইল্ড অ্যাডিকশন হয়। মানে এটা পান না খেয়ে আর থাকতে পারে না। সুতরাং এটা বন্ধ করে দিতে হবে। যদি দেখা যায় যে একটু আলসারের মতো হয়েছে তাহলে এটা বন্ধ করে দিতে হবে। সুতরাং এটা কিন্তু একটা প্রিভেনশন এর একটা ফ্যাক্টর যেটা বন্ধ করে দিতে হবে। এখন ধরুন যারা রোদে পড়ে তাদেরকে কিন্তু আমরা এটা খুব স্বাভাবিকভাবে যারা বেশি রোদে পড়ে তাদেরকে আমরা ওটা প্রিভেন্ট করতে পারি। এখন মনে করেন একটা লোক স্মোকার। তার কিন্তু স্মোকারের জন্য যেকোনো জায়গায় যেকোনো ক্যান্সার হতে পারে। স্মোকিং কিন্তু এরকম একটা ব্যাপার। সুতরাং স্মোকিং যারা করে তাদেরকে আমরা এটা বন্ধ করে দিতে হবে। স্মোকিং কোনোভাবেই এটা অ্যালাউড না। স্মোকিং একটা ভেরি নোটোরিয়াস থিং। এটা ইনসাইটিং এজেন্ট একটা। এটা ক্যান্সার হতে পারে। সুতরাং সেক্ষেত্রে এইটা করতে হবে। এখন আরেকটা প্রিভেনশন যেমন ধরুন যাদের যে সমস্ত মেইল পারসনরা যাদের এরকম কোনো একটা নিভাস বা মোল এরকম থাকে তাদেরকে বলতে হবে হয় আপনি দাড়ি রাখেন অথবা আপনি রেগুলার এরকম শেভ করলে ওটা তো ট্রমা হবে। ফ্রিকশনটা এটা কিন্তু এইটা এইটাকে প্রিভেনশন করার জন্য এটা একটা বুদ্ধি। দ্বিতীয় কথা যাদের বার্ন হয়ে তাদের আলসার হয়ে গেল, তাদেরকে ওই আলসারটা হওয়ার সাথে বা কন্ট্রাকচার মানে অনেকদিন এই কন্ট্রাকচারে আবার আলসার করে। অবশ্যই তাকে দ্রুত এটাকে এক্সিশন করে এখানে নতুন টিস্যু কাভারেজ করতে হবে প্লাস্টিক সার্জারির মাধ্যমে। তাইলে কিন্তু তার এটা প্রিভেনশন হলো। সুতরাং প্রিভেনশনের বিষয়টা একটা ওয়াইড রেঞ্জ কভার করে। মানে একেকটা একেক সুন্দর এইভাবে এটা করতে হবে। এখন মনে করেন একটা লোকের নিবাস আছে অনেকদিন ধরে। সে ২০ বছর হয়ে গেল। তখন কিন্তু তাকে বলে দিতে হবে আমাদের যদি নলেজে আসে বা উনার যদি একটু সন্দেহ হয়, তাকে এটা এক্সিশন করে দিতে হবে। এটাই একটা প্রিপারেশন। তাকে যদি ওই নিবাসটা তখন তো বেনাইন, তখন তো ম্যালিগন্যান্ট হয়নি। তখন এই এক্সারসাইজ করতে হবে। এটাও আ আ একটা প্রিভেন্টিভ মেথড। সুতরাং প্রিভেনশনটা কিন্তু বিভিন্নগুলো আমরা যে সমস্ত ইনসাইটিং এজেন্ট এগুলা করে সেগুলাকে আমরা বন্ধ করতে হবে। আমি যে আলোচনাটা করলাম এখানে অনেকগুলো ফ্যাক্টর আমি বললাম এগুলা। এখন ধরুন যেন একটা লোক টাঙে দেখা যাচ্ছে যে তার একটা ধরেন একটা একটা টিথটা এখানে তার টাংটা বারবার বাইট হচ্ছে, তাই না? তো বাইট হতে কিন্তু কোনো এক সময় এখানে একটা আলসার হয়ে যায়। আলসারটা হয়ে কিন্তু সেইটাই আবার একটা আল্টিমেটলি এটাকে আমরা ঘা বলি বা টাঙের ঘা বা টাঙের আলসার। তো সেটা কিন্তু আল্টিমেটলি ইট মে টার্ন ইনটু ম্যালিগন্যান্সি। সুতরাং এটা একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। যাদের এরকম শার্প টিথ থাকবে
সেই শার্পটিতে রাখা যাবে না। সেটা বলে দিতে হবে যে শার্পটিতে ফেলে দেন। সুতরাং এটা কিন্তু অনেকগুলো একটা ইম্পোর্টেন্ট কতগুলো বিষয়। এগুলা মাথায় রাখতে হবে এবং এইভাবে রোগীরা আসলে তাদেরকে সাজেশন দিতে হবে এবং আজকাল রোগীরা কিন্তু অনেকেই এসব ব্যাপারে অনেক সচেতন আছেন এবং আমাদের এই আলোচনার মাধ্যমে আরো কিছু হয়তো তাদের একটু ক্লিয়ার হবে। এরকম সমস্যা থাকলে অবশ্যই সেই বিষয়টা একজন প্লাস্টিক সার্জনের কাছে পরামর্শ নিয়ে উনি এভাবে আগাইলে তাইলে কিন্তু ওই ক্যান্সারটা থেকে সে রোধ করতে পারেন বা রোধ হতে পারে। স্যার ধন্যবাদ আপনাকে। স্যার আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক এতক্ষণ শুনছিলেন। আশা করি আপনারা আমাদের সঙ্গেই ছিলেন। স্যার কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরামর্শগুলো আমাদেরকে দিলেন। ক্যান্সার হওয়া মানেই কিন্তু জীবন শেষ হয়ে যাওয়া নয়। তাই আপনারা সবাই সচেতন হন। ত্বকে কোনো ধরনের কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।